ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। অনলি পুলিশ এক্সামের জন্য যত পুলিশের এক্সাম রয়েছে বিগত 10 বছরের যে প্রিভিয়াস ইয়ার ডব্লিউবিপি, এসআই এবং কনস্টেবল এর যে প্রিভিয়াস ইয়ার আমি আলোচনা করেছি, প্লেলিস্ট পাবে অনলি পুলিশ নামে, সেখানে তোমরা দেখতে পারো। সেই পুলিশ এক্সাম আসছে, খুব ইম্পর্টেন্ট, সবাই ভালো করে প্রিপারেশন করছো। সেই জন্য আমি প্রিভিয়াস ইয়ার আলোচনা করতে গিয়ে বলেছিলাম সায়েন্স থেকে কিন্তু একদম নেগলেক্ট করলে চলবে না কোয়েশ্চেন্স গুলো। তাই সায়েন্সের জন্য, স্পেশালি সায়েন্সের জন্য 10,000 খানা জিকে আলোচনা করব। এটা হচ্ছে সেট নাম্বার 2। আগে আমি আর সেট নাম্বার 1 আলোচনা করেছি উইথ ডায়াগ্রাম। এটা তো উইথ ডায়াগ্রাম আলোচনা করব। পার কোশ্চেনেই তুমি হচ্ছে এক একটা কোশ্চেনে 10টা 15টা করে ইনফরমেশন পাবে। যেগুলো জানো রিভিশন করে নেবে, যেগুলো না জানো খাতায় লিখে নেবে। চলো প্রথম তাড়াতাড়ি শুরু করি। আর হ্যাঁ, আমি হচ্ছি রঞ্জিত বর্মন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি চ্যানেলে প্রথম হও কি করবে? সাবস্ক্রাইব করবে। ফার্স্ট কোশ্চেন বলছে সৌরশক্তিকে খাদ্যের মধ্যে আবদ্ধ করে নিম্নের কে? সৌরশক্তিকে খাদ্যের মধ্যে আবদ্ধ করে সবুজ উদ্ভিদ। তাড়াতাড়ি করব, তার কারণ হচ্ছে কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে খুব প্রচুর পরিমাণে আমাদের স্টাডি করতে হবে। তো এই উত্তরটা খুব সিম্পল কোশ্চেন ছিল। শার্লক সংশ্লেষের মাধ্যমে সবুজ উদ্ভিদ কি করে খাদ্য তৈরি করে। পরের প্রশ্ন বলছে সূর্য থেকে, আচ্ছা কি কি অপশন আছে? ছত্রাক, লাইকেন, প্রাণী, এরা কেউ পারে না। আচ্ছা 2 নম্বর কোশ্চেন বলছে কি বলছে না, সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ এসে পৌঁছায়? তোমরা জানো প্রত্যেকেই, সোজা প্রশ্ন এটা, ঠিক আছে। তাপ পরিবহনের 3টি মাধ্যম, এই 3টি মাধ্যমই হচ্ছে তাপ পরিবহন: বিকিরণ, পরিচলন, পরিবহন। কিন্তু এখানে স্পেশালি বলেছে যে সূর্য থেকে পৃথিবীতে আসতে মাধ্যম নেই, তাই এখানে বিকিরণ পদ্ধতি বা রেডিয়েশন পদ্ধতি, ইংরেজিতে বলা হয় রেডিয়েশন। রেডিয়েশন পদ্ধতিতে আলো এবং তাপ এসে পৌঁছায়, ঠিক আছে। দেখো এই ছবিটাতে সম্পূর্ণ 3টে জিনিস ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। দেখো এইটা হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশনে কি হয়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। দেখো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাই সূর্য এবং পৃথিবীর মাঝখানে শূন্য মাধ্যম থাকা সত্ত্বেও তাপ এবং আলো দুটোই চলে আসে। আর আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, সেই জন্যই আমরা সূর্যের আলো দিনের বেলা দেখতে পারি। এবার হচ্ছে এটা গেল বিকিরণ। বিকিরণের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাই মোমবাতির উপরে যদি হাত দাও তুমি, তাহলে যে গরমটা লাগবে, এইখানে গ্যাসের উপরে যদি এখানে হাত দাও তাহলে যেই তাপটা ফিল করব সেইটা হচ্ছে কিন্তু বিকিরণের জন্য ফিল করব, ঠিক আছে, মনে রাখবে। এবার ডিরেক্ট কন্ট্যাক্টে রয়েছে কে? এই পাত্রটা। এবার গ্যাসের যে আগুনের সাথে এই পাত্রে যে লোহার হোক, অ্যালুমিনিয়াম হোক, যাই হোক না কেন, এই নিচের অংশটা একদম সংস্পর্শে রয়েছে, টাচে রয়েছে। যেই সমস্ত টাচে থাকে এবং টাচ থেকে কি হয়, তার ভেতরকার যে অণুগুলো রয়েছে বা কণাগুলো রয়েছে সেগুলো কি হয়? ভাইব্রেশন হয়, মানে কম্পন হয়। স্থান পরিবর্তন করবে না কিন্তু কম্পন হবে, সেইটাকে বলা হয় পরিবহন। তাই হচ্ছে এই হ্যান্ডেলটা গরম হয়ে গেছে, ধরলেই গরম লাগছে। কিসের জন্য? পরিবহনের মাধ্যমে, ডিরেক্ট কন্ট্যাক্টে রয়েছে সেই কারণে, ঠিক আছে। এবার এর ভেতরে জল রয়েছে, জলের মধ্যে পরিচলন স্রোত প্রবাহিত হচ্ছে। তার কারণ যে পাত্রের নিচের অংশটুকুনি ধাতব হওয়ার কারণে এটা পরিবহন হয়েছে, ওটা উত্তপ্ত হয়ে গেছে। উত্তপ্ত হওয়ার কারণে তার সংস্পর্শে ওয়াটার মলিকিউলের, মানে জলের যে কণাগুলো সংস্পর্শিত হয়েছে সেগুলো উত্তপ্ত হয়েছে। উত্তপ্ত হয়ে ওরা কি করেছে? ওপরের দিকে উঠে যাচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে এবং ওপরের ভারী জিনিসগুলো, ভারী কণাগুলো নিচের দিকে নেমে আসছে। তাই এইরকম একটা পরিচলন স্রোত ক্রিয়েট হচ্ছে জলের মধ্যে, ভারীগুলো নিচে চলে আসছে। তো এইভাবে পরিচলন স্রোত ক্রিয়েট হচ্ছে। তো পরিচলন স্রোতে কণার স্থান পরিবর্তন হয়, পরিবহনে কণার স্থান পরিবর্তন হয় না, তাই কি হয়? ভাইব্রেশন হয়। এখানে কণা স্থান পরিবর্তন করে অপরকে উত্তপ্ত করার চেষ্টা করছে, ঠিক আছে। তো এইভাবেই হচ্ছে বায়ুমণ্ডল, 3টে ভাবেই বায়ুমণ্ডল উৎপন্ন হতে পারে। তো তাপের কি বলে পরিবহনের এই 3টে মাধ্যম, ঠিক আছে, মনে রেখে দিও। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কি? বাস্তুতন্ত্রের বৃহত্তম একক, এটা এইভাবে বুঝতে পারবে না, ডায়াগ্রাম দেখালে একদম পরিষ্কার হয়ে যাবে যে বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কি। জুস্ফিয়ার, বায়োস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার নাকি হাইড্রোস্ফিয়ার? বৃহত্তম একক হচ্ছে এই ছবিটা, ভালো করে দেখো। দেখো সবার সব থেকে ছোট, এটা বৃহত্তম চেয়েছে, ছোট চাইতে পারে, স্মলেস্ট মানে হচ্ছে সব থেকে ছোট, এবং লার্জেস্ট, দুটোই। আমরা লার্জেস্ট করব আগে, তারপরে স্মল। আগে স্মলেস্ট দেখি, তারপর লার্জেস্ট দেখি। স্মলেস্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে হচ্ছে ব্যক্তিগত, একজন রয়েছে, একজন ব্যক্তি, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, সেটা হচ্ছে সব থেকে ছোট একক। এরপরে তার সাথে ওই একই প্রজাতির আরো অনেকে একত্রিত হলো, তারা কি তৈরি করলো? পপুলেশন তৈরি করলো, পপুলেশন, ঠিক আছে।
পপুলেশন তৈরি করলো। চলো একটা কালার নিয়ে ভালো করে তাহলে ভালো বুঝতে পারবে। তাহলে পপুলেশন তৈরি করলো একই প্রজাতির অনেকে, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড পজিশন। তাহলে ইন্ডিভিজুয়ালকে আমরা স্পিসিসও বলতে পারি, ইন্ডিভিজুয়ালকে আমরা প্রজাতি বা স্পিসিস বলতে পারি। সব থেকে ছোট যেটা 2 নম্বরতে আসে হচ্ছে 2 নম্বরে আসে পপুলেশন একই প্রজাতির, তারপরে আরো আদার্স অনেকে অনেকে তৈরি হয়ে গেল একটা জায়গাতে থাকতে বসবাস করতে শুরু করলো একটা জায়গার মধ্যে, তখন তারা কি তৈরি করলো? কমিউনিটি। 3 নম্বর কমিউনিটিতে কি থাকে? কমিউনিটিতে একই প্রজাতি থাকে না, অনেক প্রজাতির অনেক পশু পাখি একসাথে বিচরণ করে, সেটা হচ্ছে কমিউনিটি হয়। এবং ইকোসিস্টেম এর পরেরটা হয়। ইকোসিস্টেম পরেরটা কেন? 4 নম্বর ইকোসিস্টেম। ইকোসিস্টেম হচ্ছে বাস্তুতন্ত্র, মানে হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা পরিবেশ যেখানে হচ্ছে একই মানে ওই মরু অঞ্চল বা মনে করো তৃণ অঞ্চল বা আদার যে সমুদ্র, এই সমস্ত জায়গাতে অনেক প্রজাতি মানুষ একই সাথে থাকছে, সেটা হচ্ছে ইকোসিস্টেম। এরপরে হচ্ছে বায়োম। এরপরে কি তৈরি করে? বায়োম। এই যে বায়োম, এই যে বায়োম মানে হচ্ছে এই ধরনের সেম ইকোসিস্টেমের এলাকা, মনে করে যেখানে যেখানে ছড়িয়ে রয়েছে সেগুলোকে একত্রিত করা বায়োম বলা হয়, ঠিক আছে। তারপরে পুরো গোটা অংশটাকে বলা হয় বায়োস্ফিয়ার। গোটা অংশটাকে, যত ইকোসিস্টেম রয়েছে, যত বায়োম রয়েছে, সব কটাকে ইনক্লুড করে বলা হয় হচ্ছে কি? বায়োস্ফিয়ার, ঠিক আছে। তাহলে সব থেকে বড় অংশ হচ্ছে বায়োস্ফিয়ার, এটা হচ্ছে লার্জেস্ট মানে বৃহত্তম, আর সব থেকে ছোট হচ্ছে ইন্ডিভিজুয়াল বা স্পিসিস, মনে থাকবে এটা হচ্ছে। নেক্সট কোশ্চেন বলছে, পরের প্রশ্ন বলছে, ভালো প্রশ্ন, কোথায় গেল? শব্দোত্তর শব্দ ব্যবহার করে কারা? শব্দোত্তর 3টে হয়। একটা হচ্ছে যেই প্রথম থেকে বলি যে হার্বস, কম্পাঙ্ক। এক সেকেন্ড, কালিটা চেঞ্জ করে নি তাহলে ভালো বুঝতে পারবে। কম্পাঙ্কের ওপরে কি হয় না, আমরা শব্দ শুনতে পারি। এবার যেই শব্দ 20 থেকে, আর কম্পাঙ্কের একক, আরেকটা একক হচ্ছে কি? কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, ঠিক আছে। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। এবার যেগুলো 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, সেই শব্দ আমরা শুনতে পারি, মানুষ শুনতে পারে, ঠিক আছে। এই ধরনের শব্দকে বলা হয় শ্রুতিগোচর শব্দ। এই ধরনের শব্দকে বলা হয় শ্রুতিগোচর, ঠিক আছে। তো এটাকে অডিয়েবল, ইংরেজিতে বলে অডিয়েবল শব্দ বা হচ্ছে তোমার শ্রুতিগোচর, যেগুলো আমরা শুনতে পাচ্ছি, ঠিক আছে, মনে থাকবে। এবার 20,000-এর যদি কম হয়, 20,000 নয়, মানে 20 হার্টজের যদি কম হয়, যে 20 হার্টজের বেলো 20 হার্টজ, সেটাকে বলা হয় ইনফ্রাসাউন্ড, বা ইংরেজিতে বলা হয়, বাংলায় বলা হয় শব্দেত্তর, ঠিক আছে। এবং 20,000 হার্টজের যদি বেশি হয়, ওভার 20,000 হার্টজ, সেটাকে বলা হয় আল্ট্রাসাউন্ড বা শব্দোত্তর। বাংলা সাউন্ড ইয়েগুলো একই রকম লাগছে, শব্দের উচ্চারণগুলো, ঠিক আছে। একটা হচ্ছে শব্দ উত্তর, মানে হচ্ছে 20,000-এর উত্তর বেশি, আর 20,000-এর কম হলে শব্দেত্তর, একার আছে শুধু একটা, ঠিক আছে। ইনফ্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড, এবং হচ্ছে 20,000 থেকে 20 থেকে এবং 20,000-এর মধ্যে, 20 থেকে 20,000-এর মধ্যে শ্রুতিগোচর। একটা প্রশ্ন আসে, মশার সাউন্ড শুনতে পারি, পাখির সাউন্ড কেন শুনতে পারি না? তার কারণ মশার সাউন্ড হচ্ছে 20 থেকে 20,000-এর মধ্যে, তাই হচ্ছে আমরা শুনতে পারি, আর পাখির হচ্ছে 20 থেকে 20,000-এর মধ্যে নয়, তাই পাখির ওড়ার শব্দ আমরা শুনতে পারি না। এবারে ডায়াগ্রামটা থেকে কি বুঝতে পারছো? ডায়াগ্রাম থেকে বুঝতে পারছো এটা হচ্ছে কম্পাঙ্ক, সাথে তুমি আরেকটা জিনিস বুঝে রাখো, সেইটা হচ্ছে তরঙ্গ, শব্দ তরঙ্গ। এবার যেহেতু এটা শব্দের কথা বলছি, তাই এটা শব্দ তরঙ্গ। এবার শব্দ তরঙ্গ, এই যে এগুলো হচ্ছে শব্দ তরঙ্গ, এইভাবে করে যাত্রা করছে, ঠিক আছে। 1 সেকেন্ডে যতগুলো এরকম ঢেউ রয়েছে, বা এগুলোকেই বলা হয় এক একটা তরঙ্গ, মানে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এক একটা তরঙ্গ। কোথায় গেল? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একটা উঁচু থেকে আরেকটা উঁচু থেকে একটা শব্দ তরঙ্গ। তার মানে এইটা একটা শব্দ তরঙ্গ, এটা একটা শব্দ তরঙ্গ, ঠিক আছে। এগুলো 1 সেকেন্ডে যতবার হয় সেইটাকে বলা হয় কম্পাঙ্ক, সেই এটাকে রেটটাকে বলা হয় কম্পাঙ্ক। কম্পাঙ্কের সাথে শব্দ তরঙ্গের সম্পর্ক কি? যদি শব্দ তরঙ্গ বড় হয়, তাহলে তার কম্পাঙ্ক হবে ছোট ছোট, ঠিক আছে। এটার কম্পাঙ্ক কম, তার কারণ শব্দ তরঙ্গগুলো ডিসটেন্স বেশি বেশি হচ্ছে, ঠিক আছে।
তাই এটা ইনফ্রাসাউন্ড। শব্দ তরঙ্গ বড়, কম্পাঙ্ক কম। কম্পাঙ্ক কম, কত কম? 20-ই কম। সেই জন্য এগুলো আমরা শুনতে পারি না, আমাদের কান এটা নিতে পারে না। এবার 20 থেকে 20,000-এর মধ্যে যেটা, এই যে শব্দ তরঙ্গ, দেখো একটু ডিস্টেন্স কমে গেল, শব্দ তরঙ্গ কমলো, তার মানে কি বেড়ে গেল? কম্পাঙ্ক বেড়ে গেল। ঠিক আছে, এর থেকে যখন আরো কম্পাঙ্ক বেড়ে যাবে, 1 সেকেন্ড এরকম হিজিবিজি প্রচুর হবে, তো তখন 1 সেকেন্ডে খুব ঘন 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 হবে, তাহলে শব্দ তরঙ্গ, দেখো ডিস্টেন্স একেবারেই কমে গেছে, শব্দ তরঙ্গ ছোট হয়ে গেছে, কিন্তু কম্পাঙ্ক বেড়ে গেছে, তাই এটা 20,000-এর বেশি হয়। এগুলো আমরা শুনতে পারি না। এইটা কে প্রডিউস করতে পারে? একমাত্র বাদুড় প্রডিউস করতে পারে। ঠিক আছে, বাদুড় আনসার। বাদুড়। আমি জানি না বোঝাতে পারলাম কিনা, হেজিবিজি হয়ে গেল মনে হয় বোঝাতে গিয়ে, কিন্তু এই ঘটনাটাই ঘটে থাকে। যদি না বুঝে থাকো আরেকবার একটুখানি রিপিট করে নিও, একটুখানি পেছনে গিয়ে, তাহলে ভালো বুঝতে পারবে। চলো পরের প্রশ্ন বলছে, এটাও খুবই ভালো একটা কোশ্চেন, বলছে প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণকে কি বলে? প্রাকৃতিক পরিবেশেই সংরক্ষণ করবে। তো এটা বুঝতে গেলে দুটো শব্দ বুঝতে হবে। একটা হচ্ছে ইন সিতু, আর এটা হচ্ছে এক্স সিতু। এক্স মানে কি? বেরিয়ে যায়। ঠিক আছে, লাইভ থেকে বেরিয়ে গেছে না তোমার, সরি, যাই হোক। তো এক্স মানে হচ্ছে যেটা বাইরে, আর ইন মানে এন্টার করছে। ঠিক আছে, দুটোই হচ্ছে কনভারসেশন, মানে দুটোই হচ্ছে কিন্তু কনজারভেশন হচ্ছে সংরক্ষণ। তাহলে সংরক্ষণ দুই প্রকার, একটা হচ্ছে ইন সিতু, একটা হচ্ছে এক্স সিতু। ইন সিতু কোনগুলো? ইন সিতু হচ্ছে সেই ধরনের অ্যানিমাল, মনে করো কোনো একটা জায়গাতে কিছু প্রাণী বসবাস করে, প্রাণী বা উদ্ভিদ, এবার ওই জায়গাটাকেই করে প্রোটেক্ট করে, ওই এলাকাতেই ওরা থাকার জন্য ওদের আইন করে কি করলো? প্রোটেক্ট করার জন্য প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করে দেওয়া হলো, ওদের বাইরে নিয়ে যাওয়া হলো না, এরিয়াটাকেই প্রোটেকশন এরিয়ার ঘোষণা করে দেওয়া হলো। তাহলে এটাকে বলা হবে ইন সিতু। যেমন না, ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কে কি হয়? কোনো এলাকাতে কোনো প্রাণী রয়েছে, তাদেরকে ওই অঞ্চলটাতেই যাতে থাকে, সেই অঞ্চলটাকে ন্যাশনাল পার্ক ঘোষণা করে দেওয়া হলো। স্যাংচুরি, বার্ড স্যাংচুরি, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো সব ইন সিতুর উদাহরণ। এবার এইখান থেকে, এই ন্যাশনাল পার্ক থেকে কোনো একটা চিতা বা কোনো একটা অ্যানিমাল বা কোনো একটা মনে করো রাইনোসরাস নিয়ে গিয়ে অন্য কোথাও মনে করো সংরক্ষণ করা হলো, যেমন বোটানিক্যাল গার্ডেন মানে জুওলজিক্যাল পার্ক, এখানে কি হলো? বাইরে থেকে নিয়ে আসা হলো না, এগুলোকে বলা হয় এক্স সিতু। তাহলে বোটানিক্যাল গার্ডেন, জুওলজিক্যাল পার্ক, তারপরে ওয়াইল্ড লাইফ সাফারি পার্কস, এই সময় যে পার্কগুলো যেগুলো রয়েছে, সেগুলো আলাদা করে ক্রিয়েট করা হয়েছে, জায়গাটাকে ক্রিয়েট করেছে, বাইরে থেকে অ্যানিমালটাকে আনা হয়েছে, তো এইটাকে এক্স সিতু বলা হয়। আর ইন সিতু মানে ওরা যেখানে থাকতো সেই অঞ্চলটাকেই ঘোষণা করে দেওয়া হয়েছে প্রোটেক্টেড এরিয়া। দুটোই কিন্তু সংরক্ষণ, দুটোই কনজারভেশন, মনে রাখবে। তাহলে বলেছে প্রাকৃতিক পরিবেশে, এটা হচ্ছে কি? ইন সিতু আনসার, ইন সিতু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে, খুব 6 নম্বর প্রশ্ন বলছে, ভারতের শিডিউলার বন্যপ্রাণী সংরক্ষণের মধ্যে রাইনোসেরাস ইন্ডিকা হলো। রাইনোসেরাস ইন্ডিকা হচ্ছে শিডিউল নাম্বার 2 তে পড়ে। বলো তো, কমেন্ট বক্সে জানাবে অবশ্যই। ভারত পশ্চিমবঙ্গের কোথায় রাইনোসর পাওয়া যায়? কোন ন্যাশনাল পার্কে? ন্যাশনাল পার্কের নাম জানতে চাইছি আমি। জাতীয়, পড়াশোনা করছো তো তোমরা, প্রিপারেশন ভালো আছে। জাতীয় উদ্যানটির নাম কি? পশ্চিমবঙ্গের কিন্তু, যেখানে আমাদের রাইনোসরার জন্য মানে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। আর ভারতের সব থেকে বেশি একশৃঙ্গ গন্ডার পাওয়া যায় হচ্ছে আসামের কাজিরাঙ্গা। কাজিরাঙ্গাতে সব থেকে বেশি রাইনোসরার পাওয়া যায়। ঠিক আছে, কাজিরাঙ্গা হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, কিন্তু পশ্চিমবঙ্গটা বলতে হবে কোথায়। পরের প্রশ্ন 7 নম্বর কোশ্চেন বলছে, অক্সিজেন যুক্ত রক্ত বহন করে কে? নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কে বহন করে? দেখো, শরীরে অক্সিজেন যুক্ত রক্ত বহন হয়, আবার হচ্ছে তোমার CO2 যুক্ত রক্ত বহন করা তারা। এবার রক্ত বহনকারী যে সমস্ত বাহুগুলো রয়েছে, সেগুলোকে বলা হয় রক্তবাহ। রক্তবাহ দুই ধরনের হয়, একটা হচ্ছে ধমনী, ধমনীর মধ্যে দিয়ে রক্ত যায়, আরেকটার মধ্যে দিয়ে হচ্ছে শিরার মধ্যে দিয়েও রক্ত প্রবাহ হয়। এবার ধমনী হচ্ছে O2 যুক্ত রক্ত, সব সময় বিশুদ্ধ রক্ত প্রবহন করে, আর শিরা হচ্ছে সব সময় CO2 যুক্ত রক্ত, মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করবে। এই হচ্ছে ব্যাপার। এবার দুটো কোনো সময় মিক্সড হয়ে যায় না, মিক্স হলে কিন্তু একদম হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, মানুষ দেহ মারা যাবে। সেই কারণে শুধু মানুষ কেন, প্রাণীদের মধ্যে রক্তবাহে কোনো সময় মিক্স হয় না, O2 যুক্ত রক্ত, CO2 যুক্ত রক্ত। হ্যাঁ, অনুন্নত সরীসৃপ রয়েছে, এদের ক্ষেত্রে ব্যাপার আলাদা, কিন্তু উন্নত শ্রেণীর প্রাণীদের মধ্যে কিন্তু O2 এবং CO2 যুক্ত রক্ত কোনো সময় মিক্সড হয় না। তার জন্য দুটো আলাদা আলাদা বাহু বানানো হয়েছে বা রাস্তা বানানো হয়েছে। এই রাস্তা বা পাইপের মধ্যে দিয়ে রক্তগুলো আসা যাওয়া করে। ঠিক আছে, ধমনীর ক্ষেত্রে আরেকটা কথা মনে রাখবে, ধমনী সব সময় কি করে? রক্ত কি করে? হার্ট টু বডি নিয়ে যায়, মানে
হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে কোথায় পৌঁছে দেয়? দেহে পৌঁছে দেয়। দেহে রক্ত পৌঁছে গেল, দেহে কি রক্ত দরকার হয়? দেহে CO2 যুক্ত রক্ত, মানে হচ্ছে বিশুদ্ধ রক্ত। আর এটা কে নিয়ে গেল? ধমনী নিয়ে গেল, ঠিক আছে। আর রক্তটা কে পাঠালো? হার্ট পাঠালো, ঠিক আছে। হার্ট থেকে বডিতে চলে গেল। বডিতে কি হবে? বডিতে দেহে বিভিন্ন রকমের সেলে মানে কোষে কোষে শারীরবৃত্তীয় কার্য সম্পাদন হবে, শ্বসন হবে, বিভিন্ন ধরনের কার্য সম্পাদন হবে। সেই কাজটা করার পরে যে বজ্র পদার্থগুলো আসবে সেটা রক্তের সাথেই মিশবে, এবং সেই বজ্রটা অনেক বজ্রের মধ্যে একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তার মানে দেহের মধ্যে শারীরবৃত্তীয় কাজের পরে যেই বজ্রটা হয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সেটা রক্তের সাথে মিশে যায়, এবং সেই বডি থেকে যেই বিশুদ্ধ মানে দূষিত রক্তটা গ্রহণ করবে সেটা কিন্তু ধমনী করবে না। ধমনীর কাজ হচ্ছে শুধু ওটুযুক্ত রক্ত পৌঁছে দেওয়া। কাজ করার পর যেই রক্তটা গ্রহণ করবে বডি থেকে, সে করবে হচ্ছে কি? শিরা গ্রহণ করবে। আর শিরা তাহলে কি কাজ করে? শিরা করে হচ্ছে বডি টু আবার হার্টে নিয়ে যায় এই রক্তটা, ঠিক আছে। আবার এই রক্তটা কোথায় নিয়ে যায়? হার্ট মানে হচ্ছে হৃৎপিণ্ডে নিয়ে যায়। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, রক্ত পৌঁছলো, ওটুযুক্ত রক্ত হার্ট পাঠালো কার মাধ্যমে? ধমনীর মাধ্যমে। হার্ট টু বডিতে চলে গেল, বডিতে বিভিন্ন ধরনের কার্য সম্পাদিত হলো, সম্পাদিত হওয়ার পরে সেটা একদম দূষিত রক্ত হয়ে গেল, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। সেই রক্তটা বডি থেকে গ্রহণ করে হার্টে পৌঁছে দিতে হবে। হার্ট আবার পাম্প করে নিয়ে নিল রক্তটা, ঠিক আছে। এইটুকুনি বোঝা গেছে। এইবার একটা হার্ট আঁকছি আমি, বক্স হার্ট। এই বক্স হার্টের মাধ্যমে তুমি ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে। একদম ধৈর্য সহকারে দেখতে হবে, এই কনফিউশন আর কোনোদিনও থাকবে না। একটু টাইম নিয়ে দেখে নাও, ঠিক আছে। এটা আমি হার্ট আঁকলাম, তার কারণ 4টে চেম্বার হার্টে, ঠিক আছে। হৃৎপিণ্ডের 4খানা চেম্বার হয়। এটা হচ্ছে লেফট মানে বাম দিক, এটা হচ্ছে রাইট মানে হচ্ছে তোমার ডান দিক, ঠিক আছে। আর এটা ওপর পোর্শন এই দুটো, আর নিচেটা হচ্ছে নিচের পোর্শন। হার্টের যে ওপরের পোর্শনটাকে সেটাকে বলা হয় কি? বলা হয় অলিন্দ। কি বলা হয়? অলিন্দ, ঠিক আছে। ওপরের পোর্শনটাকে, ওপরের চেম্বারটাকে বলা হয় অলিন্দ। অলিন্দ দুটো রয়েছে, অলিন্দ দুটো। এক সেকেন্ড। হৃৎপিণ্ডের 4টে চেম্বার, ঠিক আছে। 4টে চেম্বারের মধ্যে ওপরে থাকে অলিন্দ, অলিন্দ, এটাও অলিন্দ, ঠিক আছে। আর নিচে থাকে নিলয়, আর এটাও নিলয়, ঠিক আছে। এবারে যেটা বাম দিকে থাকে সেটা হচ্ছে বাম নিলয়, আর যেটা বাম দিকের ওপরের চেম্বারটা সেটাকে বলা হয় বাম অলিন্দ, আর নিচেরটাকে হচ্ছে বাম নিলয়। মনে থাকবে। তাহলে বাম পোর্শনে বা বাম দিকে থাকে হচ্ছে, লেফটে থাকে হচ্ছে ওপরেরটা অলিন্দ, নিচেরটা হচ্ছে নিলয়। একই রকম ভাবে ওপরেরটা তো সবসময় অলিন্দই হবে, তাহলে ডান দিকে থাকছে, তাই ডান দিকের পোর্শনটা, ওপরের চেম্বারটাকে বলা হয় ডান অলিন্দ, নিচেরটা হচ্ছে ডান নিলয়। মনে থাকবে, বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়, ওপরে সবসময় অলিন্দ, নিচে সবসময় নিলয়। মনে থাকবে। ব্যাস, এইবার এটা হয়ে গেল হার্ট। এবার হার্টে রক্ত পৌঁছতে হবে। হার্টের কাজ হচ্ছে কি? পাম্প করা। শুধু হার্টের কাজ হচ্ছে রক্তকে সারা শরীরে পাম্প করা। তাহলে হার্টে রক্ত ঢুকবে এবং হার্ট থেকে রক্ত বেরিয়ে যাবে। আর আমাদের পুরো হৃৎপিণ্ডের মধ্যে দুটো সাইকেল কমপ্লিট হয়, দুখানা সাইকেল, একটা রক্ত প্রবেশ করে একটা রক্ত বেরিয়ে যায়। এবার দুটো সাইকেল কিরকম ভাবে হয় দেখো। এই হার্টের মধ্যে যে রক্ত প্রবেশ করে সেইটা হচ্ছে অলিন্দে। সবার প্রথমে কি করবে? রক্ত অলিন্দে প্রবেশ করবে। রক্ত কি করবে? এই রক্ত বাহের মাধ্যমে অলিন্দে প্রবেশ করবে। অলিন্দে প্রবেশ করার পরে এখানে একটা ইয়ে রয়েছে, তোমার কি গ্যাপ রয়েছে। এই গ্যাপের মধ্যে একটা কপাটিকা থাকে, ঠিক আছে। এই কপাটিকার রক্ত যখন এখানে প্রবেশ করবে তখন এই কপাটিকা থ্রুতে সবার প্রথমে কি করো? অলিন্দে রক্তটা প্রবেশ করলো, আর এই রক্তটা কপাটিকা থ্রুতে নিলয়ে চলে আসলো, ঠিক আছে। নিলয়ে চলে আসলো, মনে থাকবে। তাহলে রক্ত আসলো, রক্ত এসে কি করলো? অলিন্দে প্রবেশ করলো, অলিন্দ থেকে নিলয়ে চলে আসলো। নিলয় থেকে এখানে একটা বাহু থাকে, এই রক্তের বাহুর মাধ্যমে এটা বডিতে চলে যায়। এটা কোথায় যাচ্ছে? বডি, ঠিক আছে, বডিতে চলে গেল। এইবার আর একটা ভালো জিনিস বোঝার চেষ্টা করো। এই যে রক্তটা প্রবেশ করলো, এই রক্তটা আসছে কোথা থেকে? এই রক্তটা আসছে হচ্ছে ফুসফুস থেকে। এখানে ফুসফুস রয়েছে, ঠিক আছে, মানে হচ্ছে লাংস। লাংস থেকে রক্তটা আসছে। তাহলে যেহেতু রক্তটা আসছে, তাহলে আমাদের দেহে আসছে এই রক্তটা হচ্ছে O2 যুক্ত রক্ত, মানে বিশুদ্ধ রক্ত। হার্ট থেকে রক্তটা আসছে, আমি অ্যারো চিহ্ন এখানে দিয়েছি হার্টের দিকে। তাহলে লাংস থেকে রক্ত বিশুদ্ধ হয়ে তোমার কোথায় গেল? অক্সিজেনকে নিয়ে অলিন্দে প্রবেশ করলো। অলিন্দ কি করে? নিলয়কে পাঠালো। নিলয় থেকে এটা দেহে চলে গেল। আর দেহের যেই বাহের মাধ্যমে যাচ্ছে এইটা আমি আগেই লিখে রেখেছি, দেখো, হার্ট টু বডি।
তাহলে হার্ট টু বডি কে নিয়ে যাবে, এটা এর বাহুটার নাম কি, এটা হচ্ছে ধমনী। ঠিক আছে, মনে থাকবে। তাহলে হার্ট থেকে বডিতে নিয়ে গেল, এটা হচ্ছে ধমনী, আর এই রক্তটা হচ্ছে O2 যুক্ত রক্ত, একটা সাইকেল কমপ্লিট হলো। ঠিক আছে, বিশুদ্ধ রক্তের, মনে থাকবে। এইবার এই রক্তটা তো দেহে পৌঁছে গেল, দেহে পৌঁছে যাওয়ার পর এই রক্তটা বিভিন্ন রকমের শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করেছে। এই শারীরবৃত্তীয় কাজগুলো কোথায় হয়েছে, দেহের প্রত্যেকটা সেলে, কোষের মধ্যে। ঠিক আছে, সেটা প্রত্যেকটা সেলের মধ্যে। এবার ওইখানে কাজ কমপ্লিট হওয়ার পরে বজ্র পদার্থ মানে O2, CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড মিশিত হয়েছে। কার্বন ডাই অক্সাইড মিশিত এই রক্তটা হয়ে গেছে একদম একেবারে দূষিত হয়ে গেছে। এই রক্তটা আবার কি করবে, বডি থেকে গ্রহণ করবে। কে গ্রহণ করবে, শিরা। বডি থেকে শিরা গ্রহণ করে কোথায় নিয়ে যাবে, হার্টে নিয়ে যাবে। হার্টে নিয়ে গিয়ে কোথায় পৌঁছে দেবে, অলিন্দেই পৌঁছে দেবে। ঠিক আছে, অলিন্দে পৌঁছে দেবে। আর এই রক্তটা কোথায় যাচ্ছে, হার্টে প্রবেশ করছে। আর এই রক্তটা হচ্ছে বডি থেকে আসছে, তাই হচ্ছে এইটা CO2, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। মনে থাকবে, এই রক্তটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। কোথা থেকে আসছে, বডি থেকে আসছে, এটা বডি থেকে আসছে। আর এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় পৌঁছলো, অলিন্দে। কোন অলিন্দে, রাইট অলিন্দে, মানে হচ্ছে ডান দিকে। এইখানে একটা তোমার কপাটিকা থাকে। তারপরে রক্তটা যখন এইদিকে প্রবেশ করলো, তখন অলিন্দে প্রবেশ করার পর, অলিন্দে প্রবেশ করার পর বাহের তোমার কপাটিকার মাধ্যমে নিলয়ে, কোন নিলয়ে, ডান নিলয়ে পাঠিয়ে দেয়া হলো। মনে থাকবে, ডান নিলয়ে পাঠিয়ে দেওয়া হলো। এইটা যেটা এসেছে, তাহলে বলো এটা বডি থেকে হার্টে এসছে, তাহলে বডি থেকে হার্টে কে নিয়ে যায়, বডি থেকে হার্টে নিয়ে যায় হচ্ছে শিরা। তাহলে এইটা হচ্ছে কি, শিরা। আর দেখো মিলে যাবে সূত্রে। ঠিক আছে, কিভাবে মিলবে, কালি দিয়ে লিখি তাহলে ভালো বুঝবে। একদম মিলে যাবে সূত্রে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার শিরা। দেখো শিরা কি নিয়ে যায়, CO2 যুক্ত রক্ত। দেখো আমি লিখে রেখেছি, শিরা হচ্ছে CO2 যুক্ত রক্ত নিয়ে যায়। শিরা বডি থেকে হার্টে নিয়ে যায়। দেখো শিরা বডি থেকে হার্টে প্রবেশ করছে, অ্যারো চিহ্ন আমি এদিকে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা ডান দিকে প্রবেশ করলো। তারপরে ধমনী কি করে, ধমনী O2 যুক্ত রক্ত। তার কারণ কোথা থেকে আসছে রক্তটা, লাংস থেকে আসছে। লাংসের কাজ কি, অক্সিজেন গ্রহণ করা। ঠিক আছে, এবং কার্বন ডাই অক্সাইডকে বের করে দেওয়া। তাহলে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে কোথায় প্রবেশ করলো, কেউ অলিন্দ প্রবেশ করলো। ঠিক আছে, অলিন্দ। আর অলিন্দ থেকে এটা নিলয়, মানে বাম নিলয় আর কি, বাম অলিন্দ বাম নিলয়, এখান থেকে বডিতে নিয়ে যাওয়া হলো। অ্যারো চিহ্ন নিচের দিকে রয়েছে, কোথায়, ধমনী। তাহলে দেখো আমি লিখে রেখেছি, হার্ট থেকে বডিতে কে নিয়ে যায়, ধমনী নিয়ে যায়। এবং হার্ট থেকে যখন রক্তটা বেরোয় সেটা হচ্ছে বিশুদ্ধ রক্ত, মানে হচ্ছে O2 যুক্ত রক্ত। এইটুকুনি কার কোনো সমস্যা না থাকারই কথা। ঠিক আছে, কিন্তু এখানে অপশনের মধ্যে কোথাও তুমি দেখবে না যে কোথাও তোমার শিরা বা ধমনী শুধু রয়েছে। এখানে ফুসফুসীয় শিরা আর ফুসফুসীয় ধমনী কথাটা রয়েছে। এবার এই টপিকটাতে আসবো। ঠিক আছে, আমি আবার কনসেপ্টটা বিল্ড করার চেষ্টা করছিলাম, এইবার হচ্ছে আসল কথাটাতে আসার চেষ্টা করি। দেখো এই দিক থেকে রক্তটা যেটা হার্টে আসলো, এটা অতটা তো CO2 যুক্ত রক্ত। তাহলে এই রক্তটা বিশুদ্ধ করতে হবে কি হবে না, এই রক্তটা বিশুদ্ধ করতে কে পারে, একমাত্র লাংস পারে। তার মানে এখান থেকে নিলয় থেকে একটা বাহু বেরোবে, এখান থেকে এই বাহুটা বেরিয়ে এই রক্তটা বেরোবে। এই রক্তটা বেরিয়ে কোথায় যাবে, হার্ট থেকে বেরিয়ে আর বডিতে যাবে না, কোথায় যাবে, লাংসে যাবে। মানে পেছন থেকে ঘুরিয়ে তোমার এইখান থেকে মনে করো রাস্তা আছে, এই দিক থেকে বেরিয়ে লাংসে আসবে, অ্যারো চিহ্ন এই দিকে। এটা কিন্তু অলিন্দ থেকেই বেরিয়েছে কিন্তু। ঠিক আছে, হার্টের পেছন দিয়ে এইভাবে করে, অলিন্দ থেকে হার্টের পেছন দিয়ে এইভাবে করে বেরিয়েছে। অ্যারো চিহ্ন আমি লাংসের দিকে দিয়েছি। তার মানে এইটা হচ্ছে CO2 যুক্ত রক্ত, আর এটা হার্ট লাংস থেকে বেরোচ্ছে, এটা হচ্ছে O2 যুক্ত রক্ত। মনে থাকবে। আর এই বাহুটার নাম কি, এইবার হচ্ছে আসল কথাটা আমি তোমাদের বলতে চলেছি। এই যে বাহুটা তুমি দেখতে পাচ্ছ, এইটার নাম হচ্ছে, দেখো কে নিয়ে যায়, হার্টে কে পৌঁছায়, হার্টে কে পৌঁছায়, হার্টে শিরা পৌঁছায়। তার মানে এইটা হচ্ছে শিরা, এইটা হচ্ছে শিরা। ঠিক আছে, আর হার্ট থেকে বের করে নিয়ে যায় কে, হার্ট থেকে বডিতে বের করে নিয়ে যায় কে, ধমনী। তার মানে এইটা হচ্ছে ধমনী। ঠিক আছে, এইবার তো উল্টো হয়ে গেল কেস। তুমি বললে ধমনী O2 যুক্ত রক্ত বহন করে, আমি দেখলাম হ্যাঁ ধমনী O2 যুক্ত রক্ত বহন করছে। এইখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করছে কেন ধমনী, তাহলে তার কারণ এই ধমনীটা হচ্ছে কানেকশন হার্ট থেকে লাংস, আর এই জন্য এই ধমনীটাকে বলা হয় ফুসফুসীয় ধমনী। এই ধমনীটার নাম কি, ফুসফুসীয় ধমনী, যেটা হার্ট থেকে O2 যুক্ত রক্তকে নিয়ে লাংসে পৌঁছে দেয়। ঠিক আছে, আর এইটা শিরা, আর শিরা সবসময় কি করে, বডি থেকে হার্টে পৌঁছে দেয়। দেখো বডি থেকে হার্টেই পৌঁছে দিচ্ছে, বডি থেকে হার্টে পৌঁছে দিচ্ছে। আর যেটা
লাংস থেকে কানেকশন রয়েছে, সেই কারণে এইটাকে বলা হয় ফুসফুসীয় শিরা। তাহলে এক্সেপ্ট রয়েছে ফুসফুসীয় শিরা সবসময় O2 যুক্ত রক্ত বহন করে, আর ফুসফুসীয় ধমনী সবসময় কি করবে, CO2 যুক্ত রক্ত বহন করবে। কিন্তু যদি শুধু শিরা বা শুধু ধমনী বলা হয়, বেসিক কাজ যেটা, সেইটা হচ্ছে ধমনী সবসময় অক্সিজেন যুক্ত রক্ত আর শিরা সবসময় CO2 কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এইটা হচ্ছে তাদের সাধারণ কাজ, আর এই দুটো ক্ষেত্রে হচ্ছে এটা ব্যতিক্রমী কাজ। মনে থাকবে। তাও যদি না বোঝো, দেখো এইখানে নিচে একটা পুরো হার্টের ছবি রয়েছে, এই ব্যাপারটাই এখানে ভালো করে ডায়াগ্রামের মাধ্যমে বুঝে যাবে। দেখো আবার রিপিট করছি, ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। যদি না বোঝো দেখবে ভিডিওটা আবার রিপিট করে একটুখানি দেখে নিও, ঠিক আছে? ভীষণ কমপ্লিকেশন, কিন্তু আমি যতটা পেরেছি ইজি করার চেষ্টা করেছি। দেখো অ্যারো চিহ্নগুলো দেখবে, এইটা হচ্ছে লেফট অট্রিয়াম, মানে হচ্ছে এটা লেফট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে তোমার রাইট সাইড, ঠিক আছে? লেফট সাইডে অট্রিয়াম, উপরে কে থাকে, অলিন্দ থাকে, তার মানে এটা হচ্ছে অলিন্দ। আর এটা হচ্ছে তোমার নিলয়, এটা বাম দিকে রয়েছে থেকে বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়, ঠিক আছে? রক্ত কি করলো, প্রবেশ করলো, যে অ্যারো চিহ্ন দেখো, অ্যারো চিহ্ন, রক্ত প্রবেশ করলো, কোথায় প্রবেশ করলো, অলিন্দে প্রবেশ করলো। অলিন্দ থেকে রক্ত কোথায় আসলো, নিলয়ে আসলো, ঠিক আছে? এইবার পালমোনারি ভেইন, এই পালমোনারি ভেইন মানে হচ্ছে শিরা, শিরা, ঠিক আছে? শিরা, ভেইনকে ইংরেজিতে বলা, ভেইনকে বাংলায় বলা হয় শিরা। আর পালমোনারি মানে ফুসফুসীয়, যেটা হচ্ছে ফুসফুস থেকে রক্তটা ঢুকছে, ঠিক আছে? এ সবসময় O2 যুক্ত রক্ত বহন করে, O2 যুক্ত রক্ত, ঠিক আছে? আর যেটা দেহ থেকে বেরিয়ে যাচ্ছে রক্ত, এখানে দেখো ভেনা কাপা দিয়ে এখান থেকে প্রবেশ করেছে অলিন্দে, অলিন্দের মধ্যে, রাইট অলিন্দের মধ্যে রক্ত প্রথমে, তারপরে আসলো এইদিকে নিচে, তারপরে এখান দিয়ে বেরিয়ে গেল দেহের বাইরে। এইটা হচ্ছে আর্টারিকে বলা হয় ধমনী, আর্টারিকে ইংরেজিতে বলা হয় কি, ধমনী। যেটা হচ্ছে তোমার পালমোনারি ধমনী, মানে পালমোনারি, সেটা হচ্ছে তোমার ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী সবসময় CO2 যুক্ত রক্ত বহন করে, ঠিক আছে? মনে থাকার, একটু রিপিট করে দেখে নেওয়া ভালো করে, তাহলে বুঝতে পারবে। আর লাস্ট একটা কথা বলবো, যে আমাদের ফুসফুসে সবসময় বাম দিকে বিশুদ্ধ রক্ত, বাম দিকে বিশুদ্ধ রক্ত, আর ডান দিকে সবসময় CO2 যুক্ত রক্ত, ঠিক আছে? বাম দিকে অক্সিজেন যুক্ত রক্ত, আর হচ্ছে ডান দিকে হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। আর মাঝখানে একটা কি রয়েছে, পুরো একটা দেওয়াল রয়েছে, এই দেওয়ালটা কোনো সময় কিন্তু মিক্সড হয় না, তাহলে রক্ত কি হবে, হার্টের ভেতরে মিক্স হয়ে যাবে, আমরা মারা যাব, ঠিক আছে? সেই কারণে এই দুটো চেম্বার পুরোপুরি একটা ঘন মোটা প্রাচীর দ্বারা ভাগ করা থাকে, মনে থাকবে? আচ্ছা, একটু রিপিট করে আবার দেখে নিও প্রথম থেকে, তাহলে দেখবে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাই। পরের প্রশ্ন বলছে 8 নম্বর কোশ্চেন, বলছে যে নিচের কোনটি কলা, নিচের কোনটি কলা মানে হচ্ছে তোমার টিস্যু, নিচের কোনটি টিস্যু? হৃৎপিণ্ড তো টিস্যু নয়, হৃৎপিণ্ড একটা অর্গান, যকৃৎ একটা অর্গান, মানে হচ্ছে অর্গান প্লাস হচ্ছে একটা গ্রন্থি, যকৃৎ একটা গ্রন্থি, দেহের সব থেকে বৃহত্তম গ্রন্থি, আর হার্ট হচ্ছে তোমার সব থেকে ব্যস্ততম গ্রন্থি, ব্যস্ততম গ্রন্থি নয়, ব্যস্ততম অর্গান, অর্গানকে কি বলে, অঙ্গ, ব্যস্ততম অঙ্গ। কোন সময় হৃৎপিণ্ড কিন্তু কি হয় না, হাঁপায় না। এখান থেকে একটা কোশ্চেন আসে, হৃৎপিণ্ড হাঁপায় না কেন? তার কারণ এখানে প্রচুর পরিমাণে কি থাকে, প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, কন্ড্রিয়া থাকে। আর মাইটোকন্ড্রিয়া কি তৈরি করে, শক্তি, এনার্জি, প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হয়, সেই জন্য হার্ট কোনো সময় হাঁপায় না। আর যকৃৎ হচ্ছে বৃহত্তম গ্রন্থি, ঠিক আছে? আর ত্বক হচ্ছে সব থেকে বড় আর কি তোমার দেহের মধ্যে রয়েছে অর্গান, এরকম। আর রক্ত, আনসার হবে রক্ত। রক্ত হচ্ছে একটি যৌগিক কলা বা যোগ কলা, যোগাযোগ স্থাপন করে, তাই হচ্ছে রক্ত একটি যোগ কলার মধ্যে পড়ে। ওকে, রক্ত, লসিকা, এগুলো। পরের প্রশ্ন বলি 9 নম্বর, বলছে মানবদেহে অপচিতিমূলক বিপাকজাত ক্ষতিকারক পদার্থ, জোর দেবে এখানে, ক্ষতিকারক পদার্থ উপাদানকারী প্রক্রিয়াকে কি বলে? বলছে মানবদেহে অপচিতিমূলক বিপাকজাত ক্ষতিকারক পদার্থ উৎপাদনকারী, ক্ষতিকারক পদার্থ উৎপাদন করে কোথায়? এটা হয় হচ্ছে রেচন, ঠিক আছে? রেচনে হচ্ছে ক্ষতিকারক জিনিসগুলোকে দেহের বাইরে বের করে দেয়, রেচনে দেহের বাইরে বের করে দেয়, ঠিক আছে? শেষ প্রশ্ন 10 নম্বর কোশ্চেন। আচ্ছা 10 নম্বর কোশ্চেন, আচ্ছা রেচন থেকে না একটা কথা বলি, হ্যাঁ? যেমন হচ্ছে তোমার আমাদের স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককে বলা হয় নিউরন, কি বলা হয়, নিউরন, ঠিক আছে? এটা স্নায়ুর গঠনগত কার্যগত একক। এবার হচ্ছে কিডনির হচ্ছে তোমার
গঠনগত কার্যকে এককে বলা হয় নেফ্রন। পরীক্ষায় আসে কিন্তু দুটোর মধ্যে আমাদের গুলিয়েও যায় নেফ্রন, ঠিক আছে। নেফ্রন মনে করবে কিডনির সাথে জড়িত, কিডনি বা তোমার বৃক্ক, ঠিক আছে। এবার বৃক্কের মধ্যে নেফ্রন থাকে, নেফ্রনের এইটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে নেফ্রনের স্ট্রাকচার। এবার নেফ্রনের মধ্যে কিছু প্রশ্ন দিয়ে দেয়, কিছু জিনিস, যেমন হচ্ছে তোমাকে মনে রাখতে হবে নেফ্রন হচ্ছে কি করে, রক্তকে পরিশুদ্ধ করে। রক্তকে কি করে, রক্ত কোথায় বিশুদ্ধ হয়, রক্তের যে তোমার CO2 O2 তো ফুসফুস বের করে দিল, মানে ইয়ে করলো, কিন্তু অন্যান্য যে সমস্ত ক্ষতি লবণগুলো, এক্সেসিভ যে লবণ বা মনে করো নাইট্রোজেন ঘটিত যে সমস্ত উপাদান, ইউরিয়া, অ্যামোনিয়া, এই সমস্ত জিনিসগুলো দেহের বাইরে বের করে দেয়। রক্তের থেকে রক্তটাকে ছাঁকনির মতন কাজ করে। রক্তের যে সমস্ত কণাগুলো, ক্ষতিকারক কণা, এই যে ছাঁকনির কিডনি এখান থেকে ছেঁকে রক্তটাকে পরিশুদ্ধ করে দেহের বাইরে কি করে, বের করে দেয়, ঠিক আছে। এই কাজটাই করে হচ্ছে নেফ্রন, ঠিক আছে। এবার কিডনির ভেতরে প্রচুর পরিমাণে নেফ্রন থাকে, ওকে। এবার নেফ্রনের স্ট্রাকচারটা এইরকম। পরীক্ষায় প্রশ্ন দেবে যে গ্লোমেরুলাস কোথায় দেখা যায়। এইটা হচ্ছে গ্লোমেরুলাস, আমি বাংলায় লিখছি গ্লোমেরুলাস, ঠিক আছে। গ্লোমেরুলাস হচ্ছে কোথার পার্ট, কিডনির পার্ট বা হচ্ছে নেফ্রনের পার্ট। গ্লোমেরুলাসের পরে আরেকটা অংশ রয়েছে, সেটাকে বলছে বায়োমান্স ক্যাপসুল। কি বলে, বায়োমান্স ক্যাপসুল, ঠিক আছে। বায়োমান ক্যাপসুল, গ্লোমেরুলাস দুটোই হচ্ছে তোমার নেফ্রনের পার্ট। আরেকটা আছে হেনলির লুপ অফ হেনলি, ঠিক আছে, হেনলি লুপস। এই তিনটে জিনিস ভালো করে মনে রাখবে। এক হচ্ছে বায়োমান ক্যাপসুল, দুই নম্বর হচ্ছে এক হচ্ছে গ্লোমেরুলাস, দুই নম্বর হচ্ছে বায়োমান ক্যাপসুল, তিন নম্বর হচ্ছে লুপ অফ হেনলি বা হেনলির লুপ, হেনলি লুপ, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমার পুরোপুরি নেফ্রনের পার্ট বা কিডনির অংশ। শেষ প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে হ্যামারেজ বা কি হয়, রক্তক্ষরণ হয়। এই সেম কোশ্চেন আমি আগের দিনের ভিডিওতেও বলেছিলাম, আগের সেট নাম্বার 1 যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই দেখবে, এই সেম কোশ্চেনটা আমি বলেছিলাম। রক্তক্ষরণ হয় ভিটামিন কে এর অভাবের কারণে, অন্তর্নিহিত কারণ, ঠিক আছে। এবার আদার্স ভিটামিনের যে অভাবজনিত কারণগুলো সেগুলো কোথায় পড়বো সেগুলো বলে দিন। সেগুলো হচ্ছে এই লিস্টটা দেখলেই বুঝে যাবে। আদার্স কি, যেমন হচ্ছে তোমার এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ভিটামিন এ এর রাসায়নিক নাম দেওয়া আছে রেটিনল, ভিটামিন ডি ক্যালসিফেরল, ভিটামিন ই হচ্ছে তোমার টেকোফেরল, ঠিক আছে, ভিটামিন টোকোফেরল। তারপর হচ্ছে ভিটামিন কে কে বলা হয় ফাইলোকুইনন। এগুলো এই চারটে হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে ফ্যাটে দ্রাব্য, ফ্যাটে মানে তেলে দ্রবণীয়, গুলে যায়, ঠিক আছে। যেমন ভিটামিন এর অভাবে রাতকানা হয়, জেরপ্থ্যালমিয়া হয়, রিকেট, অস্টিওমেলাসিয়া, ডি এর অভাবে হয়। ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব, না জানি কতবার এসে কোশ্চেনটাতে, রক্ত তঞ্চনে বাধা দেয়। ভিটামিন কে যদি অভাব হয় রক্ত তঞ্চিত ঠিক মতন হবে না। ঘুরিয়ে কোশ্চেন আসে রক্ত তঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে, ভিটামিন কে, ঠিক আছে, ফাইলোকুইনন। তাহলে রাসায়নিক নাম প্লাস হচ্ছে তাদের অভাবজনিত রোগ, ওকে। আচ্ছা, ভিটামিন বি1 এগুলো হচ্ছে সবকটা জলে দ্রবণীয়, ঠিক আছে, জলে। ভিটামিন বি1, থায়ামিন, বি2 রাইবোফ্লেভিন, বি3 নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড, বি5 পেন্টোথেনিক অ্যাসিড, ঠিক আছে, বি6 পাইরোডিক্সিন, বি7 বায়োটিন, ঠিক আছে। এদের অভাবে যেমন বেরিবেরি বি1 এর অভাবে হয়, প্লেগ্রা ইম্পর্টেন্ট বি3 এর অভাবে হয়, ঠিক আছে। এছাড়া আরো রয়েছে। B12 এখানে নেই, B12 মনে রাখবে। B12 এর অভাবে কিন্তু কি হয়, অ্যানিমিয়া হয়, অ্যানিমিয়া, ঠিক আছে, রক্তাল্পতা রোগ হয় B12 এর অভাবে, ওকে। আর B12 এর রাসায়নিক নাম কি, B12 এর রাসায়নিক নাম হচ্ছে তোমার সায়ানোকোবালামিন। তো এই ছিল, স্ক্রিনশট নিতে পারো। ইনফরমেশন আমি ভরে ভরে দিয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ। পিডিএফ, এই সেম পিডিএফ তোমরা পাবে কোথায় পাবে, এই সেম পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। পিডিএফ কোথায় পাবে, টেলিগ্রাম চ্যানেলে। সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে নিও। আর যদি সেশন ভালো লাগে লাইক করো, প্রথম চ্যানেলে হলে সাবস্ক্রাইব করতে হবে। দেখা গেল অথর্ব ক্র্যাক কম্পিটিশন, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।